নানা কারণে হাসপাতালে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে, তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সুপারবাগ। আইসিইউ সহ হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থান থেকে এসব মাইক্রোবিয়াল ছড়িয়ে পড়ছে, তৈরি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের নতুন নতুন সংকট। কি ভাবছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা? হসপিটাল এনভায়রনমেন্ট অলওয়েজ একটা ক্রাউডেড একটা জায়গা থাকে, এখানে বিভিন্ন রুগীরা ভর্তি থাকে এবং এখানে অলওয়েজ অ্যান্টিবায়োটিকের একটা প্রেশার থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এখানে সবচেয়ে বেশি এবং এখানের যে ফ্লোর, এখানে যে বেড রেল, হ্যাঁ, পেশেন্টের যে রুম এবং তার যে রেগুলার ব্যবহারের যে জিনিসপত্র, তার সাকশন টিউব, গালিপট, লিলেন, হ্যাঁ, তার হচ্ছে ক্যাথেটার, সব কিছুর মধ্যে এই সারফেসে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এরা হাইলি রেজিস্ট্যান্স অর্গানিজম এবং এগুলো দেখা যাচ্ছে যে মান্থ পর্যন্ত এগুলো বেঁচে থাকে এই অর্গানিজমগুলো ড্রাই সারফেসের উপর। এই কারণে দেখা যাচ্ছে যে এইখানে এই ক্রমাগত অ্যান্টিবায়োটিকের প্রেশারের কারণে এই অর্গানিজমগুলো হাইলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই রেজিস্ট্যান্স ডেভেলপ করার কারণে এগুলো যখন রুগীরা যখন আমাদের হসপিটালে আসে তখন এই হসপিটাল থেকেই এই অর্গানিজমগুলো দিয়ে তারা ইনফেক্টেড হয় এবং সেই পেশেন্টগুলো যদি ক্রিটিক্যালি ইল থাকে সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট করাটা অনেক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় ট্রিটমেন্ট রেসপন্সও পাওয়া যায় না। এখন দেখা যায় যে একটা পেশেন্ট আমাদের দুই রকম আছে, ইনফেকশন আছে। একটা হচ্ছে নর্মাল ইনফেকশন, একটা নজোকোমিয়াল ইনফেকশন। এই নজোকোমিয়াল ইনফেকশনটা কি? এটাই হচ্ছে হসপিটাল এনভায়রনমেন্ট থেকে আসে। নজোকোমিয়াল ইনফেকশনটা হচ্ছে আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন বা পেশেন্ট ভর্তি হচ্ছে, একটা ডিজিজ নিয়ে ভর্তি হচ্ছে, 3 দিন পর দেখা গেল তার অন্য একটা ডিজিজ হচ্ছে, ওইটাই হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। 3 দিন পার হওয়ার পর যেইটা তার ডিজিজ থাকে না কিন্তু নজোকোমিয়াল ইনফেকশন। ওইটা কিভাবে? যে বিভিন্ন রকম ক্লেবশিয়েলা, অ্যাসাইনোটোব্যাক্টার, সিউডোমোনাস আছে, হ্যাঁ, তারপর কিছু ইকোলাই আছে, আরও আছে সেরেশিয়া, হ্যাঁ, বার্কহোল্ডারিয়া, এরকম বেশ কিছু অর্গানিজম আছে যেটা আমরা হসপিটাল থেকে অ্যাকোয়ার্ড করি। কিভাবে করি? আমাদের হসপিটালে যেই রকমভাবে ক্লিনিংটা দরকার সেইভাবে হয় না, মানে টাইম টু টাইম, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয় না। এর ফলে বেড রেল, তারপরে হচ্ছে যে বেবি কট, ইভেন বেবিকে আমরা ভর্তি করার আগে কিন্তু ওয়েট নেওয়া হয়, হ্যাঁ, কারণ ওই ওয়েট অনুযায়ী তাকে হচ্ছে ড্রাগ দেওয়া হয়। মানে একটা লো বার্থ ওয়েট বেবি এবং নর্মাল বার্থ ওয়েট বেবি ড্রাগ সেম হয় না। ওই যে কটে আমরা যে ওজন নিই, ইভেন আমরা ওখানেও ইনফেকশন পেয়েছি। এসির থেকে অ্যাসাইনোটোব্যাক্টার ইনফেকশন পেয়েছি, এসির এনভায়রনমেন্ট থেকে পেয়েছি, ঠিক আছে, নার্সের হাত থেকে, ইভেন যেই ফিজিশিয়ান ট্রিটমেন্ট দিচ্ছে তার হাত থেকে, বিছানার চাদর থেকে আমরা এই ইনফেকশনগুলো পেয়েছি। এই ইনফেকশনগুলো হয়তো নর্মাল মানুষকে এফেক্ট করবে না যারা ইমিউনিটি ভালো আছে, কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ, বিশেষ করে এনআইসিউর পেশেন্ট, আইসিউর পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, ডায়ালিসিস হচ্ছে, এছাড়াও যাদের একটু লেস ইমিউনিটি, অনেকেই হচ্ছে বাইবর্ন ও লেস ইমিউনিটি বিভিন্ন ডিজিজের জন্য থাকে, তাদের কিন্তু এই সুপারবাগগুলো খুব দ্রুত ধরে। এবং এই যেগুলো হসপিটাল অ্যাকোয়ার্ড সুপারবাগ, এগুলো কিন্তু অলরেডি আগের থেকেই বেশিরভাগই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থাকে। আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট WHO রিকমেন্ডেশন এবং ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ছিল অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, অনেক বছর ধরে, বহু বছর ধরে। সো সময়ের সাথে সাথে এগুলো হচ্ছে এক্সেস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, মানে হচ্ছে গিয়ে এদের রেজিস্ট্যান্স পটেনশিয়াল খুব কম, কম্প্যারেটিভলি কম, কিন্তু সময়ের সাথে সাথে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন যেটা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, আস্তে আস্তে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে আসছে এবং লাস্ট ফিউ ইয়ার্স থেকে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিনের জায়গা দখল করে নিয়েছে সেফটাজিডিম, অ্যামিকাসিন। অ্যামিকাসিন এক্সেস গ্রুপের ড্রাগ, যেটা রেজিস্ট্যান্স পটেনশিয়াল কম, কিন্তু সেফটাজিডিম এটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ এবং এই ড্রাগটা ওয়াচ গ্রুপ অ্যান্টিবায়োটিক বলে এবং সহজে রেজিস্ট্যান্স পটেনশিয়াল আছে। এবং এই যে লাস্ট ফিউ ইয়ার্স থেকে সেফটাজিডিম, অ্যামিকাসিন ইউজ হয়ে আসছে, যেটা সমস্যা হচ্ছে কি এই যে সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ যদি ইউজ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়ার মধ্যে অনেক সময় তাদের মধ্যে মিউটেশন হয়, জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়, চেঞ্জ আসে, তার ফলে তারা ওই যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যায়, যার ফলে দেখা যায় যে আমরা সুপারবাগ যেটাকে বলছি যে মাল্টিপল ক্লাস অফ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এনআইসিউর মধ্যে ক্লেবশিয়েলা নিউমোনি, ইকোলাই, অ্যাসাইনোটোব্যাক্টার, সুডোমোনাস খুবই কমন। তার মধ্যে ক্লেবশিয়েলা নিউমোনি ভেরি কমন উইদিন এনআইসিউ এবং কার্বাপেনাম রেজিস্ট্যান্ট ক্লেবশিয়েলা নিউমোনি আরও কমন। এবং এই কার্বাপেনাম রেজিস্ট্যান্ট ক্লেবশিয়েলা নিউমোনি কিন্তু WHO রিকমেন্ডেশন ফার্স্ট লাইন মানে ড্রাগ, যেটা হচ্ছে কি এমআর নিয়ে কনসার্ন রেজ করছে এবং সেটা কিন্তু আমরা আমাদের গবেষণায় পেয়েছি আমাদের এনআইসিউতেও কার্বাপেনাম রেজিস্ট্যান্ট ক্লেবশিয়েলা ফার্স্ট লাইন। তার মানে এটা খুবই কনসার্নিং যে আমরা আসলে এটা হাই রেজিস্ট্যান্স পটেনশিয়াল পাচ্ছি এবং রেজিস্ট্যান্ট হয়ে গেছে আসলে।
তো আমাদের যত রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যে সুপারবাগ হচ্ছে, আমাদের কিন্তু ট্রিটমেন্ট অপশন কমে আসছে, আমাদের হাতে কিন্তু অল্প কিছু অ্যান্টিবায়োটিক রয়ে যাচ্ছে। বড়দের ক্ষেত্রে যেরকম হচ্ছে তাদের অনেক অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু বাচ্চাদের নিউনেটের ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সব অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি না টক্সিসিটির কারণে, এবং পেডিয়াট্রিক ফর্মুলেশনেরও কিন্তু অভাব রয়েছে, তাই না? বড়দের যে সেটা কিন্তু আমরা বাচ্চাদের দিতে পারি না, নিউবর্নদের দিতে পারি না। সো ওখানেও আমাদের একটা লিমিটেশন আছে। সো আমাদের ট্রিটমেন্ট অপশন কমে যাচ্ছে, বাচ্চাগুলো একটা লম্বা সময় ধরে এনআইসিইউতে থাকছে, যখন তাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে, আমাদের হেলথ কস্ট বেড়ে যাচ্ছে। তো দেখা গিয়েছে যে হাসপাতালে আসার পরে একটা বাচ্চা ভর্তি হওয়ার পরে বা একজন মানুষ ভর্তি হওয়ার পরে 48 ঘন্টা পরে হাসপাতালের বিভিন্ন রোগ জীবাণু দিয়েই সে আবার নতুন করে আক্রান্ত হয়। এটাকে আমরা বলি হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা এইচএআই। এখানে 60 to 70% বাচ্চাই কিন্তু এইচএআই দিয়ে আক্রান্ত। তার মানে কি হসপিটালের ইনফেকশনটা, সে একটা ইনফেকশন নিয়ে আসছে, আবার হসপিটাল থেকেই আবার সে নতুনভাবে ইনফেক্টেড হচ্ছে। হ্যাঁ, এটার জন্য অনেক কিছু দায়ী। এটা মানে হেলথ কেয়ার মানে হচ্ছে এখানে আপনার হসপিটাল এনভায়রনমেন্ট, ধরনের বাচ্চাটা যে বেডে শুয়ে আছে বা যে ধরনের এনআইসিইউতে তো অনেক ধরনের মেশিন বা ভেন্টিলেটর বা অনেক কিছুর মধ্যে দিয়ে ওদেরকে যেতে হয়, এগুলো যদি ঠিকমতো আমরা পরিষ্কার করতে না পারি বা যারা ওদেরকে হ্যান্ডেল করছে তারা যদি ঠিকমতো হ্যান্ড হাইজিন মেনটেন না করেন বা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করেন। এছাড়া দেখা যায় এনআইসিইউতে যে বাচ্চারা ভর্তি থাকে, কিছুক্ষণ পর এদের যে মা থাকেন ওনারা এসে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করে যান। ওনারা যদি ঠিকঠাক মতো হ্যান্ড হাইজিন না করেন বা ক্লিন না থাকেন, ওনাদের কাছ থেকে কিন্তু বাচ্চারা ইনফেক্টেড হতে পারে। তো এই অনেক রকম ফ্যাক্টর। তো এই রোগ জীবাণুগুলো দিয়ে যখন ওরা ইনফেক্টেড হচ্ছে, অনেক বেশি রেজিস্ট্যান্স অর্গানিজম ওদের শরীরে চলে যাচ্ছে এবং এই মানে আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি। তাতে কি হচ্ছে যে চিকিৎসা ব্যয় বাড়ছে, মৃত্যু ঝুঁকি বাড়ছে। তো সব কিছু মিলে আসলে ব্যাপারটা খুবই আমাদের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি অলরেডি। আমি যখন নিজে স্টুডেন্ট মানে ইয়াং ডক্টর ছিলাম, প্রেসক্রাইব করতাম, তখন কিন্তু হসপিটালগুলোতে আমরা রেগুলার অ্যাম্পিসিলিন এবং জেন্টামাইসিন, সিপেনিসিলিন ছিল, জেন্টামাইসিন ছিল, খুবই কম কস্টলি। সেটা দিয়ে অধিকাংশ পেশেন্টের ভালো ট্রিটমেন্ট করতো। আমি উপজেলা তো ওই 2 টাকার 8 আনার 1 টাকার কোট্রামাক্সিল দিয়ে আমি হাজার রোগী ট্রিটমেন্ট করছি। কিন্তু এখন সেগুলো রেজিস্ট্রেট হয়ে গেছে। এগুলো 25% মানে 75% ক্ষেত্রে কোনো কাজই করতেছে না। এইসব পেশেন্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে হয় সেফট্রি একজন ইউজ করতেছে কিংবা মেরোপেনাম ইউজ করছে। আপনি অধিকাংশ জায়গার ক্ষেত্রে দেখবেন যে এখন ইমিপেনাম, মেরোপেনাম এই ড্রাগগুলি ব্যবহার করা হচ্ছে, কারণ তো রেজিস্ট্রেট হয়ে গেছে। এবং আমাদের দেশে এখন অ্যান্টিবায়োটিক চয়েসের চেয়ে কোথায় আমি অ্যান্টিবায়োটিক দিব না সেটাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কোন ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দিব না এখানে বেশি গুরুত্ব দেওয়া দরকার অ্যান্টিবায়োটিক চয়েসের চেয়ে। মানে কীরকম, যে ভাইরাল ডায়রিয়া আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার তো কোনো দরকার নেই। এই জায়গাগুলি ডাক্তারদের কিংবা সবাইকে এটা বেশি অ্যালার্ট করা দরকার, কারণ চয়েসের জন্য অ্যান্টিবায়োটিক খুব বেশি আমার হাতে নাই। সেগুলো প্রথম দরকার হচ্ছে কোথায় আমি অ্যান্টিবায়োটিক দিব না, সেটা আমার জানা দরকার। অনেক জায়গায় দেওয়ার দরকার পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে কালচার সেন্সিটিভিটি করে দেওয়ার একটা প্রবণতা করতে দরকার। এই জন্য ল্যাবরেটরিগুলি আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার, কিন্তু সেটা আমাকে বাড়ানো দরকার হসপিটালে। এবং আমাদের দেশে কিন্তু এখন কালচার ফ্যাসিলিটি আপনার ডিভিশনাল লেভেলের টার্সিয়ারি মেডিকেল কলেজগুলিতে আছে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটালগুলিতে কিন্তু আপনার সেভাবে কালচার ফ্যাসিলিটি নাই। ডিস্ট্রিক্ট লেভেলে অনেক মেডিকেল কলেজ হয়ে গেছে, সেখানে হয়তো আছে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সদর হাসপাতালে কিন্তু এটা নাই। আমার একটা অবজারভেশন, আমার যেটা মনে হয় যে সদর হাসপাতালগুলিতে কালচার ফ্যাসিলিটি থাকা দরকার। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তো শুধুমাত্র ব্যাকটেরিয়া না, ইভেন ফাঙ্গাস সেটা দিয়েও হতে পারে। তো এই অবস্থাতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য একটা বিরাট সুযোগ আছে এটাকে বন্ধ করার, কারণ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে তো আমি দেখি না, কারণ এরা জনসেবামূলক কাজ করে। আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই অর্গানাইজড এবং খুবই বড়, এবং শুধুমাত্র দেশেই যে তারা করছেন তা না, তারা বিদেশেও এক্সপোর্ট করছেন ঔষধ, এবং ওষুধের কোয়ালিটি ইজ গুড। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর থেকে যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক যে কোনো সময় যে কোনো মানুষ উইদাউট এ প্রেসক্রিপশন, সারা পৃথিবীতেই কিন্তু উন্নত বিশ্বে কোথাও কিন্তু উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না, এবং সেই কারণে ফার্মাসিউটিক্যালসদের একটা বিরাট রোল আছে। তারা যদি ওভার দ্য কাউন্টার এসব অ্যান্টিবায়োটিক, নিজেদের তৈরি করা অ্যান্টিবায়োটিক মানুষের কাছে বিক্রিটা বন্ধ করে দেয়, বন্ধ করার একটা পদক্ষেপ নেয় বা একটা নীতিমালা তৈরি করে, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ব্যাপারে আমরা অনেকটাই আমাদের জনগণকে বাঁচাতে পারবো।